দই খেলে কি সত্যি আয়ু বাড়ে? মারিয়া ব্রানিয়াস মোরেরা গত বছর পর্যন্ত ছিলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক মানুষ। ২০২৪ সালের ১৯ আগস্ট যখন তিনি মারা যান, তখন তার বয়স ছিল ১১৭ বছর। যুক্তরাষ্ট্রে জন্ম নিলেও তার জীবনের বেশিরভাগ সময় কেটেছে স্পেনের উত্তর পূর্বাঞ্চলে। বিজ্ঞানীরা তার স্বাস্থ্য, খাবার আর জীবনযাপন নিয়ে গবেষণা করার সুযোগ পেয়েছিলেন। তারা জানতে চেয়েছিলেন এতদিন বাঁচার রহস্য কী, আর সম্প্রতি তারা তাদের গবেষণার ফলাফল প্রকাশ করেছেন, যার সঙ্গে সম্পর্ক আছে দইয়ের। ২০২৪ সালের ৪ মার্চ ছিল মারিয়া ব্রানিয়াস মোরেরার ১১৭তম জন্মদিন। গবেষক ড. মানেল এস্টেলার বলেছেন, তিনি কখনো ধূমপান বা মদ্যপান করেননি। যতদিন পেরেছেন কর্মক্ষম ছিলেন, গ্রামে থাকতেন, পরিমিত ব্যায়াম করতেন, বেশিরভাগ সময় দিনে ১ ঘণ্টা হাঁটতেন। খাবারে থাকত অলিভ অয়েল, ভূমধ্যসাগরীয় স্টাইলের খাবার আর দই। মজার ব্যাপার হল, মারিয়া ব্রানিয়াস চিনি বা চর্বিযুক্ত খাবার খেতেন না, কিন্তু তিনি প্রতিদিন ৩ বার কাতালোনিয়ার একটা স্থানীয় ব্র্যান্ডের দই খেতেন, যা প্রোবায়োটিকের চমৎকার উৎস। ২০২২ সালে তিনি সামাজিক মাধ্যমে দই নিয়ে তার ভালোবাসার কথা লিখেছিলেন, বলেছিলেন, দই জীবন দেয়। গবেষকরা বলছেন, প্রতিদিন দই খাওয়া এবং স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের কারণে মারিয়ার অন্ত্রর মাইক্রোবায়োম ছিল সুস্থ সবল তরুণদের মতো, আর তার জৈবিক বয়স ছিল প্রকৃত বয়সের চেয়ে ২৩ বছর কম। মানে আদতে বয়স ১১৭ বছর হলেও তার শরীরটা ছিল প্রায় ৯৪ বছর বয়সের মতো। এইটুকু পড়ার পর কি ভাবছেন, কাল থেকেই নিয়মিত দই খাব? না, এমনটা করবেন না। বিজ্ঞানীরা বলছেন, শুধু দই নয়, মারিয়ার পুরো জীবনযাপন, খাদ্যাভ্যাস আর ভালো জিন মিলে তাকে দীর্ঘজীবী করেছে। আর তার দীর্ঘজীবনের পেছনে দইয়ের গুরুত্ব কতটা, তা নিয়েও দরকার আরও গবেষণা। তবে প্রশ্ন হল, দইয়ের স্বাস্থ্য উপকারিতা আদতে কী? প্রতিদিন ১ বাটি দই কি সত্যিই আমাদের বেশি দিন বাঁচতে সাহায্য করতে পারে? দইয়ের উপকারিতা। অনেকেই মনে করেন দই স্বাস্থ্যকর খাবার, তাই অনেক পরিবারের ফ্রিজে নিয়মিত দই থাকে। কিন্তু আদতে কী উপকার পাওয়া যায় দই থেকে? পুষ্টিবিদ অ্যালেক্সা মুলান বলেছেন, টাটকা দই আমাদের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরকে সুস্থ রাখে। টাটকা দই মানে যাতে ভালো ব্যাকটেরিয়া বেঁচে থাকে। এতে থাকে প্রোটিন, ক্যালসিয়াম, ভিটামিন বি, পটাশিয়াম আর ম্যাগনেসিয়াম। এসব উপাদান হাড়ের শক্তি, মাংসপেশি আর বিপাকে সাহায্য করে। দইয়ের ল্যাক্টোব্যাসিলাস ও বিফিডোব্যাকটেরিয়ামের মতো জীবন্ত ব্যাকটেরিয়া আমাদের অন্ত্রের মাইক্রোবায়োমকে সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটা প্রদাহ কমায়, হজম ভালো করে, কোলেস্টেরল আর রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে। অ্যালেক্সা মুলান, পুষ্টিবিদ। দই কি আয়ু বাড়াতে পারে? গবেষক মুলান বলছেন, দইয়ের জীবান্ত ব্যাকটেরিয়া বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের সত্যিই সাহায্য করতে পারে। ২০২৪ সালের এক গবেষণায় দেখা গেছে, যারা নিয়মিত দই খান বা গাঁজানো খাবার খান, তাদের মৃত্যুহার ৫০% কম। অন্যান্য আরও গবেষণায় দেখা গেছে, দই খেলে হৃদরোগের ঝুঁকি কমে আর মানুষ দীর্ঘদিন সুস্থভাবে বাঁচে। শুধু পেটের জন্যই নয়, মস্তিষ্কের জন্যও দই উপকারী হতে পারে। মস্তিষ্ক ভালো রাখে দই। শুধু পেটের জন্যই নয়, মস্তিষ্কের জন্যও দই উপকারী হতে পারে। আমাদের অন্ত্র আর মস্তিষ্কের মধ্যে একটি যোগাযোগ আছে, একে বলে গাট ব্রেন অ্যাক্সিস। এক গবেষণায় দেখা গেছে, ১২ সপ্তাহ প্রোবায়োটিক খাওয়ালে অ্যালজাইমার্স ডিজিজে আক্রান্ত রোগীদের স্মৃতিশক্তি বাড়ে। দইয়ে আছে প্রোবায়োটিক। ২০২৪ সালের আরেক গবেষণায় দেখা গেছে, যারা প্রতিদিন দই খান, তাদের মস্তিষ্ক অন্যান্যদের চেয়ে ভালো কাজ করে। কোন দই সবচেয়ে ভালো? সবচেয়ে ভালো সাধারণ টক দই। বাজারে অনেক ধরনের দই পাওয়া যায়। সাধারণ টক দই, মিষ্টি দই, কম চর্বিযুক্ত দই, ফলের দই। আপনি কোনটা খাবেন? সবচেয়ে ভালো সাধারণ টক দই। এতে প্রোটিন বেশি আর চিনি কম বা একেবারেই নেই। পাশাপাশি এতে থাকে উপকারী ব্যাকটেরিয়া। তবে কিছু দই ক্ষতিও করতে পারে, যেমন মিষ্টি আর প্রক্রিয়াজাত দই এড়িয়ে চলাই ভালো। এসবে সাধারণত জীবন্ত ব্যাকটেরিয়া থাকে না। এছাড়া চিনি বেশি বলে ওজন বাড়ে। তাই যে দইয়ে শুধু দুধ আর জীবন্ত ব্যাকটেরিয়া থাকে, সেসবই খাওয়া ভালো। ঘরে পাতা দই। দই পছন্দ না করলে কি করবেন?
সবাই দই পছন্দ করেন না কিংবা খেতে পারেন না। মিষ্টি দই খেলেও অনেকে টক দই খেতে চান না, তারা কি করবেন? মুলান বলছেন, যারা টক দই পছন্দ করেন না তারা প্রোবায়োটিক আছে এমন অন্য খাবার খেতে পারেন, যেমন কিমচি নামে এক ধরনের কোরীয় সালাদ, সাওয়ারক্রাউট নামে বাঁধাকপির আচার কিংবা কম্বুচা চা। পাশাপাশি প্রতিদিন ২৫ থেকে ৩০ গ্রাম আঁশযুক্ত খাবার খান, রঙিন ফল আর সবজি খান, প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে চলুন, দিনে সম্ভব হলে ১০,০০০ কদম হাঁটুন, যোগব্যায়াম করুন। যারা টক দই পছন্দ করেন না তারা কিমচির প্রোবায়োটিক আছে এমন খাবার খেতে পারেন। তাহলে কি প্রতিদিন দই খাওয়া উচিত? মারিয়ার জীবন দেখে বোঝা যায় তার জীবনে দই হয়তো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এটা অনুপ্রেরণাদায়ক গল্প বটে, কিন্তু তার পুরো জীবনের এটা একটা ছোট্ট অংশ মাত্র। জিন, জীবনযাপন, সামগ্রিক খাদ্যাভ্যাস মিলে তিনি দীর্ঘজীবন পেয়েছেন। প্রতিদিন যে ৩ বাটি দই খেতেই হবে এমনটা নয়, ১ বাটি খেলেও যথেষ্ট। শুধু দই নয়, কিমচি, সাওয়ারক্রাউট, কম্বুচা আর অন্যান্য গাজানো খাবারেও জীবন্ত ব্যাকটেরিয়া আছে। এসবে আরও অনেক নিউট্রিশন আছে যা সামগ্রিক স্বাস্থ্য আর দীর্ঘজীবন পেতে সাহায্য করে। অর্থাৎ দই চমৎকার খাবার নিঃসন্দেহে। এটা আপনার অন্ত্র, হাড়, মাংসপেশি এমনকি মস্তিষ্কের জন্যও ভালো। কিন্তু শুধুই দই যথেষ্ট নয়। সুস্থ থাকতে চাইলে সামগ্রিক জীবনযাপন আর খাদ্যাভ্যাস ভালো রাখতে হবে। মারিয়া শুধু দই খেয়েই ১১৭ বছর বাঁচেননি। তিনি ধূমপান করেননি, মদ্যপান করেননি, হেঁটেছেন, কাজ করেছেন, গ্রামে থেকেছেন, ভালো খাবার খেয়েছেন। সব মিলিয়ে তার দীর্ঘজীবন। তবে আজ থেকে যদি আপনি ১ বাটি দই খাওয়া শুরু করেন, তাতে হয়তো খারাপ কিছু হবে না, বরং উপকার পাবেন। হয়তো প্রতিদিন ১ বাটি দই হতে পারে আপনার সুস্থ জীবনযাপনের জন্য একটা ছোট্ট পদক্ষেপ। সূত্র: সাগা ম্যাগাজিন। অস্থির এক জেনারেশনের সাথে আছি আমরা। বিলিভ ইট অর নট, এ জেনারেশনের নির্দিষ্ট কোনো লক্ষ্য নেই, আদর্শিক কোনো অ্যাম্বিশন নেই, পবিত্র কোনো মিশন নেই। এরা রোদে হাঁটতে পছন্দ করে না, বৃষ্টিতে ভিজতে চায় না, কাদামাটি, ঘাস, লতাপাতা এদের অ্যালার্জি। এরা আধা কিলোমিটার গন্তব্যে যেতে আধা ঘন্টা রিকশার জন্য অপেক্ষা করে। এরা অস্থির, প্রচণ্ড রকম অস্থির এক জেনারেশন। এরা গান শোনে না, সিনেমা দেখে না, খেলাধুলাতেও এদের অনীহা। এরা এক্সারসাইজ করে না, সকালে ব্রেকফাস্টও করে না। এরা সিনিয়রদের সম্মান করে না, না দেখার ভান করে পাশ কাটিয়ে হেঁটে চলে যায়, গায়ে ধাক্কা দিয়ে বা পায়ে পাড়া দিয়ে দাঁত কেলিয়ে হাসে। সরি বলার টেন্ডেন্সিও এদের মধ্যে নেই। গুরুজনদের সাথে অনর্থক তর্ক জুড়ে দিতে এদের জুড়ি মেলা ভার। এদের মাঝে না পাবেন বিনয়ী ভঙ্গি, না পাবেন কৃতজ্ঞতাবোধ। এদের উদ্ধত আচরণ, ড্যাম কেয়ার অ্যাটিটিউডে আপনি পদে পদে বিব্রত হবেন। সংযত হওয়ার উপদেশ দিতে চাইলেই বিপদ, অপরপক্ষের নাজেহাল হওয়ার সম্ভাবনা ১০০তে ১০০। আপনি পাবলিক বাসে চড়ছেন, দেখবেন খালি সিটটায় জায়গা পেতে সবচেয়ে জুনিয়র ছেলেটাই বেশি প্রতিযোগিতা করছে। আপনাকে ধাক্কা ঠাক্কা দিয়ে শটান বসে পড়বে, তার বয়সের দ্বিগুণ হয়েও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা ছাড়া আপনার তেমন কিছু করার থাকে না। বলছিলাম বর্তমান জেনারেশনের কথা। সবচেয়ে ভয়াবহ কথা, যে আসরে এদের দাঁড়িয়ে থাকার কথা সেই আসরে এরা নিজের জন্য চেয়ার খোঁজ করে, যেখানে চুপ থাকার কথা সেখানে জ্ঞান দিতে চেষ্টা করে। সারা রাত ধরে অনলাইনে থাকে, সারা সকাল ঘুমায়। এরা সূর্যোদয় দেখে না, সূর্যাস্ত দেখে না। সূর্যোদয় বিছানায় থাকে, সূর্যাস্তে মোবাইলে থাকে। এরা মোবাইল গেমস আর ফাস্ট ফুডে আসক্ত। নির্দিষ্ট করে বললে মূলত অনলাইন গেম, ফেসবুক, ইউটিউব, রিলস দেখা এদের ফার্স্ট প্রায়োরিটি। এরা ইতিহাস জানে না, সাহিত্য বোঝে না, শিল্প সংস্কৃতি কি বস্তু তা চেনে না। এরা বই কেনে না, এরা বই পড়ে না, বই বোঝে না। এরা নন স্কিলড। এরা হাঁটতে পারে না, দৌড়াতে পারে না, গাছে চড়তে জানে না, সাঁতার কাটতে পারে না, গান গাইতে পারে না, ছবি আঁকতে পারে না। এদের মধ্যে সাগর পাড়ি দেওয়ার দুঃসাহস নেই, পাহাড় কেটে পথ তৈরি করার অদম্য মনোবল নেই। এদের উচ্ছ্বাস নাই, আবেগ নাই, ভালোবাসা নেই। এদের একটাই স্কিল, স্মার্টফোন দ্রুত স্ক্রল করতে পারা। এদের না আছে মূল্যবোধ, না আছে শ্রদ্ধাবোধ, না আছে শৃঙ্খলা। কখন চলতে হবে, কখন থামতে হবে, কখন বলতে হবে, কখন শুনতে হবে এরা জানে না। এরা কি যে জানে না সেটাও জানে না।
আমরা যারা ৮০ বা ৯০-এর দশকে বেড়ে উঠেছিলাম তারা বিশেষ কিছু ছিলাম না, কিন্তু আমরা ভাগ্যবান ছিলাম। আমাদের সময় এক হাত লম্বা কলম পাওয়া যেত। আরেকটা কলম ছিল যার কালি ৪ রঙের। মাঝে মাঝে এর ৪টা বোতাম একসাথে টেপার চেষ্টা করতাম। দরজার পিছনে লুকিয়ে থাকতাম কেউ এলে চমকে দেব বলে। আসতে দেরি করলে অধৈর্য হয়ে নিজেই বেরিয়ে আসতাম। রাতে হাঁটার সময় ভাবতাম আমি যেখানে যাচ্ছি ৪টাও আমার সাথে সাথে সেখানেই যাচ্ছে। কারেন্টের সুইচের ২ দিকে আঙুল চেপে ওটাকে অন অফের মাঝামাঝি অবস্থানে আনার চেষ্টা করতাম। স্কুলে যেতাম সবাই একসাথে দৌড়াদৌড়ি করে। ক্লাসে কলম খেলতাম। কাগজ কেটে চোর ডাকাত বাবু পুলিশ খেলতাম। বন্ধুরা মিলে গাছ থেকে আম জাম লিচু চুরি করেছি কতবার। আমরা যখন ছোট ছিলাম দেয়াশলে আর বাক্স দিয়ে টেলিফোন বানিয়ে বন্ধুদের সাথে কথা বলতাম। আমরা নদীর চরে সাইকেলের টায়ার চালানোর পাল্লা লাগাতাম। তখন আমরা কাগজ দিয়ে উড়োজাহাজ বানিয়ে আকাশপথে পাড়ি দিতাম। কলাপাতার বাঁশের চাটাই দিয়ে দোকান বানিয়ে মিছিমিছি কেনাবেচা খেলতাম। বৃষ্টি এলে কচুপাতা ছাতা মাথায় দিয়ে কত যে ঘুরে বেরিয়েছি। আমরা সুপারির খোলা বা সাইকেলের বেয়ারিং দিয়ে গাড়ি বানিয়ে চড়তাম। দুপুরে সবাই মিলে একসাথে হই হই করে নদীতে ঝাঁপিয়ে গোসল করতাম। রাতে বাঁশবাগানে গিয়ে জোনাকি বোকা ধরে ধরে পেঁপের ডগার ভেতরে ভরতাম। হাত জামার ভেতর ঢুকিয়ে খালি হাতা দেখিয়ে বলতাম আমার হাত নাই। মেলায় থেকে টিনের লঞ্চ কিনে পুকুরে ভাসিয়ে চালাতাম। গাছের ডাল দিয়ে গুলতি আর বাঁশের কঞ্চি দিয়ে বন্দুক বানিয়েছি কত। আমরা টিফিন খেতাম ভাগাভাগি করে। মাঝে মাঝে কারো টিফিন চুরি হয়ে যেত। আটানা দিয়ে নারিকেল আইসক্রিম খেতে না পারলে মনটাই খারাপ হয়ে যেত। হঠাৎ আকাশে প্লেন গেলে সবাই ঘর থেকে বের হয়ে এসে আকাশের দিকে তাকিয়ে থাকতাম। স্কুল ছুটি হলে দৌড়ে বাসায় আসতাম মিনা কার্টুন বা টম অ্যান্ড জেরি দেখব বলে। ছুটির দিন দুপুরে বাংলা সিনেমা দেখার জন্য টিভির সামনে হুমড়ি খেয়ে পড়তাম। টেলিভিশনে ছবি ভালো করার জন্য অ্যান্টেনা ঘুরিয়ে কত কসরতই না করেছি। সন্ধ্যার পর আলিফ লাইলা, সিনবাদ, রবিনহুড, ম্যাকাইভার, মিস্টার বিন দেখার জন্য পুরো সপ্তাহ অপেক্ষা করতাম। ফলের বিচি খেয়ে ফেললে দুশ্চিন্তা করতাম পেটের ভিতরে আবার গাছ না গজায়। মাথায় মাথায় ধাক্কা লাগলে সিংহজানোর ফলে ইচ্ছা করে আরেকটা ধাক্কা দিতাম। কেউ বসে থাকলে তার মাথার উপর দিয়ে লাফ দিতাম যাতে সে আর লম্বা হতে না পারে। বিকেলে কুদকুদ, কানামাছি, গোল্লাছুট, বউচি, লুকোচুরি, কপাল টোকাটুকি না খেললে আমাদের দিনটাই যেন মাটি হয়ে যেত। কাগজের নৌকা বানিয়ে খালি বিলে ভাসিয়ে দিতাম। ফাইনাল পরীক্ষা শেষ হলে পড়াশোনার বালাই থাকত না। তখন কি যে মজা লাগত বলার বাইরে। মামাবাড়ি যাওয়ার কয়েকদিন আগে দিয়ে অন্যরকম উত্তেজনা। ডিসেম্বর মাস আর শীতকালটা আমাদের সময় অনেক কালারফুল ছিল। তবে ডিসেম্বরের ৩১ তারিখ যতই এগিয়ে আসত মনের মধ্যে ভয় ততই বাড়ত। ওই দিন যে ফাইনালে রেজাল্ট দিবে। আমি জানি আমাদের জেনারেশনে যারা এই লেখা পড়ছে নিশ্চয়ই তাদের মুখে হাসি ফুটে উঠেছে। এসব কথা মনে পড়লে ইচ্ছা করে আবার সেই ছেলেবেলাটা ফিরে পেতে। সত্যি ওই দিনগুলো খুব মিস করি। অনেক দিন আগের কথা। ইটালির রোম নগরীতে অদ্ভুত এক ঘটনা ঘটেছিল। শহরের প্রহরীরা সিমন নামে এক বৃদ্ধকে রুটি চুরির অভিযোগে আটক করে। বিচারে সিমনকে কঠিন শাস্তি দেওয়া হয়। মৃত্যুবরণ না করা পর্যন্ত অনাহারে কারারুদ্ধ রাখার নির্দেশ দেওয়া হয় তাকে। বৃদ্ধের যুবকী মেয়ে পেরও বাবার এই নিষ্ঠুর পরিণতি মেনে নিতে পারেনি। সে পোশাকের ভেতর খাবার লুকিয়ে দেখা করতে যায় তার বাবার সাথে। কিন্তু কারারক্ষীরা তার দেহ তল্লাশি করে খাবারগুলো কেড়ে নেয় আর তাকে এই বলে সতর্ক করে যে এরপর যদি এই ঘটনার পুনরাবৃত্তি ঘটে তাহলে তাকে আর তার বাবার সাথে দেখা করতে দেওয়া হবে না। পিতা অন্তঃপ্রাণ পেরো ভিতরে গিয়ে দেখে তার বাবার হাত পিছমোড়া করে বাঁধা। ক্ষুধা তৃষ্ণায় ছটপট করছেন তিনি। এমন করুণ দৃশ্য দেখার পর সদ্য মা হওয়া পেরো আর সহ্য করতে পারে না। বাবাকে বাঁচাতে তখনই নিজের বুকের দুধ পান করায় পেরো। এতে কিছুটা বল ফিরে পায় বৃদ্ধ। বাবার জীবন রক্ষা করার তীব্র আকুলতা থেকে দিনের পর দিন এই কাজ করে যেতে থাকে পেরো। এদিকে দীর্ঘদিন অভুক্ত থাকার পরও সিমন কেন মারা যাচ্ছে না তা সবাইকে ভাবিয়ে তোলে। অবশেষে একদিন হাতে নাতে ধরা পড়ে যায় পেরো। কাল বিলম্ব না করে উভয়কে বিচারের মুখোমুখি দাঁড় করানো হয়। বিচার সভায় রোমের বিচারকগণ পুরো ঘটনা জেনে চরম বেদনা অনুভব করেন।
ব্যাপারটিকে তারা মানবতার অনন্য এক দৃষ্টান্ত বলে রায় দেন। রায়ের পর শাসক গোষ্ঠীর মনে মানবতাবোধ জাগ্রত হয়। এরপর পেরু এবং তার বাবাকে বন্দিদশা থেকে মুক্তি দেওয়া হয়। হৃদয় নাড়া দেওয়া এই ঘটনা দাবানলের মতো ছড়িয়ে পড়ে চারদিকে। এত বছর পর আজও একটি মেয়ের তার বাবার প্রতি ভালোবাসা কতটা গভীর তার আদর্শ দৃষ্টান্ত হিসেবে বিবেচনা করা হয় পেরোকে। এবং সেই থেকে এই কথাটিও সর্বজন স্বীকৃত হয়ে যায় যে কন্যা সন্তান আসলে মায়েরই আরেক রূপ। বছর 5 আগে ঢাকার একটি প্রযুক্তি কোম্পানি নতুন একটি সফটওয়্যার লঞ্চ করতে যাচ্ছিল। পুরো টিম, বিশেষ করে সিনিয়র ডেভেলপাররা একমত হয়েছিল এই সফটওয়্যারই হবে তাদের $1 মিলিয়ন প্রজেক্ট। কিন্তু তখনকার জুনিয়র প্রোগ্রামার রফিক কিছু একটা খটকা পাচ্ছিল। সার্ভারের এক ফাংশনে সে একটি ছোট ভুল খুঁজে পায়, যা ভবিষ্যতে পুরো ডেটাবেস মুছে ফেলতে পারে। রফিক তার পর্যবেক্ষণ নিয়ে মিটিংয়ে কথা তোলে। সবাই হাসে, তুমি এখনো পুরো কোডটা পড়ে শেষ করনি জুনিয়র ভাই, বলেই হেসে উড়িয়ে দেয় সিনিয়ররা। কিন্তু রফিক থেমে থাকেনি। অফিস শেষে সে নিজেই ওই ফাংশনের একটা সিমুলেশন বানায়। তাতে দেখা যায়, হ্যাঁ, সত্যিই বড়সড় বিপদ হতে পারে। পরদিন সাহস করে সিইও এর কাছে যায়, নিজের বিশ্লেষণ, প্রমাণ সব খুলে বলে। সিইও কিছুটা বিরক্ত হলেও যাচাই করতে বলেন। 24 ঘণ্টার মধ্যে প্রমাণিত হয় রফিক ঠিক ছিল। পুরো সফটওয়্যার রিলিজ 1 মাস পিছিয়ে দেয় কোম্পানি। সেই ভুল শুধরে রিলিজ করা হয় নতুন ভার্সন। নতুন সফটওয়্যার বাজারে হিট হয়, কোম্পানি কোটি টাকা লাভ করে। আর রফিক, সে এখন সিইও। শিক্ষা, আত্মবিশ্বাস যখন যুক্তি ও দায়িত্বর সাথে যুক্ত থাকে, তখন একা একজন মানুষও পুরো প্রতিষ্ঠানকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে পারে। তাই নিজের ওপর বিশ্বাস রাখুন, নিজের কনফিডেন্স ধরে রাখুন, নির্ধারিত নিয়ম অনুযায়ী চলুন, সফলতা অবশ্যই পাবেন। আগামীকাল আপনি মারা যাবেন, এটা জানতে পারলে আপনি কি করবেন? একটা ভাইবা বোর্ডের প্রশ্ন ছিল এরকম। প্রার্থী জবাব দিল, বেছে বেছে আমার শত্রুদের সাথে সাক্ষাৎ করব। উত্তর শুনে ভাইবা বোর্ডের সদস্যরা তো অবাক। একজন জানতে চাইলেন, কেন? আপনি এমনটা কেন করবেন? জবাবে প্রার্থী বলল, যারা আমার আপনজন তাদের ওপর আর মায়া বাড়ানোর মানে হয় না, তাতে তাদের আর আমার কষ্টই বাড়বে। এর বদলে আমার প্রতি যাদের রাগ, তাদের সাথে একটু ভালো ব্যবহার করলে শেষ সময়ে তারাও হয়তো আমার জন্য দোয়া আর আশীর্বাদ করবে। ব্যাপারটা গুরুত্বপূর্ণ। আপনার সব কাজ যেন নিজের জন্য না হয়। কিছু কাজ শত্রুর কথা ভেবেও করুন, তাতে আখেরে আপনারই লাভ। যে লোকটা আপনার বানান ভুল ধরে, সে আপনার লেখার প্রশংসাকারীর চেয়ে কম গুরুত্বপূর্ণ নয়। তার ভয়ে সঠিক বানান লিখুন, আপনার লেখার মান বেড়ে যাবে। প্রতিটা অর্জনের চেষ্টার পেছনে শত্রু থাকলে সেটা দ্রুত পাওয়া যায়। শত্রুদের সম্পর্কে সতর্ক থাকুন, কিন্তু তাদেরকে ঘৃণা করবেন না। একটা মানুষ যখন আপনাকে গালি দেয়, তখন সে আপনার কাছ থেকেও একটা পাল্টা গালি শোনার জন্য অপেক্ষা করে থাকে। আপনি গালি দিয়ে দিলেন তো শেষ, ব্যাপারটা চূড়ান্ত নোংরামি হয়ে গেল, আর তার উদ্দেশ্য সফল হল। আর যদি গালির জবাবে হাসি মুখে তাকে শুভকামনা জানান, সে আপনাকে নতুন করে আবিষ্কার করবে। কাউকে তর্কে হারানো মানেই জয়ী হওয়া নয়, কখনো কখনো অন্যের যুক্তি মেনে নেওয়াই প্রকৃত বিজয়। আমি যখন কিছু লিখি তখন সহমত কমেন্ট দেখলে খুশি হই, তবে কেউ যৌক্তিকভাবে দ্বিমত দিলেও অখুশি হই না। সমালোচকদের ভালোবাসুন, দিন শেষে তারা আপনাকে নিয়ে ভাবতে বসে যাবে। এটা পরীক্ষিত সত্য। মনে রাখবেন, প্রত্যেক শত্রুই আপনার জন্য এক একটা সতর্কতার বার্তা, আর সতর্কতা সফলতার জন্য প্রচণ্ড দরকারি। কেউ অমুকের ভাতিয়া বলে পাওয়ার দেখালে আপনি নিজেকে তমুকের ভাগ্নে হিসেবে পরিচয় না দিয়ে লোকটাকে সালাম দিয়ে চলে আসুন। এতে আপনি ছোট হবেন না, বরং বড় হবেন। ভালো থাকুক চারপাশের মানুষগুলো, ভালোবাসার, ঘৃণার, কাছের, দূরের সবাই। আমার 50 পেরোনো স্ত্রী যখন আমার কাছে ডিভোর্স চাইল, অবাক হলাম না। কৌতুক করে বললাম, প্রেমে পড়েছ নাকি?
ওর হাতের কাছে টিভির রিমোট ছিল, তাই ছুঁড়ে মেরে বলল, ইয়ার কি মারার জায়গা পাও না? তুমি আর তোমার ছেলে কোনো ব্যাপারেই সিরিয়াস হও না। টিভিতে নিউজ চলছিল। প্রত্যুত্তর না করে সেদিকে মনোযোগী হলাম। একজন পুরুষের জন্যে চোখ কান খোলা রেখে জিহ্বাতে যথাসম্ভব লাগাম টেনে স্ত্রীর চাওয়া পাওয়া বুঝেও না বোঝার ভান করার নাম হচ্ছে সংসার। আমার স্ত্রী অর্থাৎ সুমি কিছুদিন ধরে তার ছেলের জন্য পাত্রী দেখছে। স্ত্রীর প্ররোচনায় আমিও কয়েকদিন সঙ্গে গিয়েছি। আজকালকার মেয়েরা চমৎকার। এক মাথা ঘোমটা টেনে মাথা নিচু করে বসে থাকার পাত্রী ওরা নয়। সব প্রশ্নের উত্তর সাবলীল ভঙ্গিতে দেয়। ভদ্র ঘরের শিক্ষিতা কোনো মেয়েই দেখতে অসুন্দর নয়। তাদের কথাবার্তা, চোখের চাহনিতে যে ব্যক্তিত্বের আভা ফুটে ওঠে, এর চেয়ে মোহনীয় রূপ থাকার প্রয়োজন নেই। সুমি এসবের ধার ধারে না। ওর এক বান্ধবী একটা মেয়ের কথা বলেছিল, তাকে দেখতে গিয়েছিলাম। সুমির ভাষ্য, দেখতে খারাপ না, তবে গলার স্বর ফ্যাকাশে, কথা বললে হাঁসের মতো প্যাক প্যাক শব্দ বের হয়। আমি মনে মনে বলি, কণ্ঠস্বর সৃষ্টিকর্তার দান, এতে ওর কি দোষ? মামা যে মেয়েটা সন্ধান দিয়েছিল, একদিন তাকে দেখে এলাম। তারপর বাসা থেকে রাস্তায় বের হয়ে সুমির কি হম্বিতম্বি। ছোট লোক জিজ্ঞেস করে, আপনার ছেলে স্যালারি পায় কত? আমার সাবেক কলিগের মেয়েটাকে আমার বেশ পছন্দ হয়েছিল, কিন্তু সুমির হলো না। বলে, হাইট কম, 4 ফুট 11 ইঞ্চি। আমি মিনমিন করে বললাম, আমার কাছে তো লম্বাই মনে হলো। তুমি বুঝো কি, হাই হিল পরেছিল, ভেবেছিল আমার চোখকে ফাঁকি দিতে পারবে। সুমি যুদ্ধজয়ের ভঙ্গিতে হাসে। সারাদিন আমাদের এমন কথোপকথন চলতেই থাকে, বিভিন্ন টপিক। শুরুটা সে করে, শেষটাও সে। আমার কাজ হচ্ছে তার কথা মতো হ্যাঁ বা না করা। এ কাহিনী কত মাস বা কত বছর চলত, তা স্বয়ং বিধাতাই জানেন। কিন্তু ঘটনা উল্টে দিল আমাদের ছেলে আকাশ। সে গত শুক্রবার নাস্তার টেবিলে ঘোষণা দিল, তার পছন্দের একটা মেয়ে আছে। সুমি পরোটা ভাজা রেখে দৌড়ে এলো। কি বলছিস? মেয়ের নাম কি? কি করে? বৃষ্টি, আমার ক্লাসমেট। এইচএসসির পর কন্ট্রাক্ট ছিল না, ফেসবুকে আবার পরিচয় হয়। কথাবার্তা বলে আমার ভালো লেগেছে। ও এখন একটা কলেজে পড়ায়। মেয়েটা তোর সাথে পড়তমান কি? এখনও বিয়ে হয়নি কেন? সুমি চোখ কপালে উঠল। আকাশ না শোনার ভান করে বলল, মা, আর একটা পরোটা ভেজে দাও, তেল কম দিও প্লিজ। শুরু হলো সুমির কান্নাকাটি। কথা শোনানোর জন্য ছেলেকে পায় না। পেনশন নেওয়ার পর সকাল বিকেল 2 ঘন্টার হাঁটার বাইরে আমার আর কোনো কাজ নেই। অতএব ছেলের ওপর যত ক্ষোভ আমার ওপর পড়ে। ছেলের বয়স 25, সেই হিসেবে মেয়ের বয়সও 24-25 হওয়ার কথা। ছেলে একটা বুড়িকে পছন্দ করে এসেছে। সেদিন আর সহ্য না করতে পেরে বললাম, কাউকে না দেখে এভাবে মন্তব্য করা ঠিক নয়। কি বললে? চাঁদ বদনখানি দেখি একবার। আমার বিয়ের সময় বয়স ছিল 21। এ নিয়ে তোমার আত্মীয় স্বজনের কাছে কম শুনতে হয়নি আমাকে। সবাই ইনিয়ে বিনিয়ে বলতো, আইবুড়ি মেয়ে ঘরে এনেছে, আর এই মেয়ের বয়স 24। তুমি ভাবতে পারো? অবশ্যই পারি। তোমার ছেলের পড়াশোনা শেষ করে জব নিয়ে সেটেল হতে যদি 25 বছর লাগে, মেয়েটারও তাই লাগার কথা। এতে অবাক হওয়ার কিছু নেই। বুড়ি একটা, এর বাপমা আমার ছেলের ঘাড়ে পার করে দিতে চায়। বাজে কথা বলো না। তুমি আমি ঠিক যতটা কষ্ট করে আকাশকে মানুষ করেছি, মেয়েটির বাবা মারও ঠিক একই কষ্ট হয়েছে। তাদের স্ট্রাগল বরং আরও বেশি। বারবার বিয়ের সম্বন্ধ এসেছে। তোমার মতো কিছু আত্মীয় স্বজন মেয়ের বীর বয়স পার হয়ে যাচ্ছে বলে চেঁচিয়েছে। তারপরও মেয়েকে নিজের পায়ে দাঁড় করাতে পিছুহা পয়নি তারা। হ্যাটস অফ। কি বললে? আমার মতো মানে কি? না মানে আমি খারাপ কিছু বুঝতে চাইনি, জাস্ট উদাহরণ দিলাম আর কি। তার ঠিক পর থেকে সুমি ডিভোর্স চাইছে। স্বামীর কাছে মূল্য নাই, ছেলে কথা শোনে না, এ সংসার সে করবে না। সুমি শুনলে রাগ করবে। তারপরে ছেলের সঙ্গে বৃষ্টিকে দেখতে গেলাম। চমৎকার মেয়ে, দেখলেই বোঝা যায় পরিচ্ছন্ন পরিবারে বড় হয়েছে। মেয়ে বাবাকে সাথে করে নিয়ে এসেছিল। ভদ্রলোক আমাদের পরিবার সম্বন্ধে ততটুকুই কৌতূহল দেখালেন, যতটুকু না দেখালেই নয়। আমি মোটামুটি পাকা কথা সেরে ফেললাম। সুমির রিয়াকশন ছিল দেখার মতো। সবকিছু শুনে সে বাপের বাড়ি গিয়ে উঠল। সকাল বিকেল ফোন করে হুমকি দেয়, আমার বিরুদ্ধে নারী নির্যাতনের কেস করবে। মেয়েপক্ষ বাড়িতে আসার দিন কল করলাম, শুনছ, সরিষা ইলিশ কিভাবে রাঁধে বলতে পারো? মানে? বৃষ্টির বাড়ি থেকে লোকজন আসবে কাল। মেনু কি? খাসি, ইলিশ মাছ, সাদা ভাত আর ডাল। এর চেয়ে বেশি কিছু রাঁধতে পারি না। তুমি তো জানোই। ওপাশ থেকে ফোন কেটে দিল।
গিন্নি বিকেলে এসে হাজির। ঘরদোর গোছাতে গোছাতে গজগজ করতে লাগলো, বাপ ছেলে বাড়িঘরে যে অবস্থা করে রেখেছি, মেয়ে পক্ষ বস্তি মনে করে পালিয়ে যেত। নেহাত বাড়ির মানসম্মানের প্রশ্ন, নয়তো আমি কখনো ফিরতাম না। ভালোই ভালোই বিয়েটা হয়ে গেল। সুমি দরজা বন্ধ করে কান্নাকাটি করছে। কাছে গিয়ে বসতেই বলে উঠল, একটাই ছেলে আমাদের, নিজের সুখ শান্তি বিসর্জন দিয়ে কত কষ্ট করে ওকে বড় করলাম, তার এই প্রতিদান। বলতে ইচ্ছে হলো, ছেলে পেটে ধরেছ, মানুষ করেছ, তার বদলে তুমি মাতৃত্বের সুখ পেয়েছ, এর চেয়ে বেশি আশা করাটা অন্যায়। একটা বয়সের পর সন্তানদের নিজেদের একটা করে জগৎ সৃষ্টি হয়। সেই জগৎ দূর থেকে দেখে বাবা মা অনুভব করতে পারে শুধু, কিন্তু প্রবেশ দৃষ্টিকটু। বলতে চাইলেও বলতে পারলাম না। মাতৃত্ব আর পিতৃত্ব এক জিনিস না। মায়েদের আবেগ হয় বাঁধনহারা। সন্তানের শত ভালোর মাঝেও হাজারটা ত্রুটি চোখে পড়ে। উঠে পড়লাম। বাইরে সুন্দর হাওয়া দিচ্ছে, একটু খোলা আকাশের নিচে একা একা হাঁটব। সুমিকে নিয়ে আমার কিছু করার নেই, শুধু মনে মনে প্রার্থনা করি ছেলের বউয়ের সাথে ছেলের মায়ের সম্পর্ক যেন সুন্দর হয়। মিষ্টি বিক্রেতা মনে করে, আমি তো মিষ্টি খাই না, তাই মিষ্টিতে ভেজাল মেশালে আমার কোনো সমস্যা নাই। বেকারির মালিক মনে করে, আমি তো বিস্কুট খাই না, তাই পচা ডিম ময়দা দিয়ে বিস্কুট বানালে আমার কোনো সমস্যা নাই। ফল বিক্রেতা মনে করে, আমি তো ফল খাই না, তাই ফলে কেমিক্যাল দিলে আমার কোনো সমস্যা নাই। মাছ বিক্রেতা মনে করে, আমি এই মাছ খাব না, তাই মাছে ফরমালিন দিলে আমার কোনো সমস্যা নাই। দিনের শেষে মিষ্টি বিক্রেতা মিষ্টি বিক্রি করে বিস্কুট, ফল, মাছ কিনে নিয়ে বাসায় যায়। বেকারির মালিক বিস্কুট বিক্রি করে মিষ্টি, ফল, মাছ কিনে নিয়ে বাসায় যায়। ফল বিক্রেতা ফল বিক্রি করে মিষ্টি, বিস্কুট, মাছ কিনে নিয়ে বাসায় যায়। মাছ বিক্রেতা মাছ বিক্রি করে ফল, বিস্কুট, মিষ্টি কিনে নিয়ে বাসায় যায়। এরা সবাই মনে মনে নিজেকে অনেক চালাক ভাবে, বেশি লাভ করছে ভেবে আত্মতৃপ্তির ঢেকুর তোলে। আসলে তারা নিজেরাই নিজেদের পায়ে কুড়াল মারছে, অন্যের ক্ষতি করতে গিয়ে নিজেদেরই ক্ষতি করছে, তা তারা বুঝতেও পারে না। এক গ্রামে এক যুবক ও তার সুন্দরী স্ত্রী বাস করত। একদিন গ্রামের মোড়লের কুদৃষ্টি পড়ল মেয়েটির প্রতি। মোড়ল ফন্ডি আঁটেন, কিভাবে যুবককে কিছুদিনের জন্য দূরে পাঠিয়ে সুযোগ বুঝে তার স্ত্রীকে নিজের করে নেওয়া যায়। কয়েকদিন পর এক আসরে মোড়ল আলোচনা তুললেন, শহরে আমার পরিচিত এক ফ্যাক্টরিতে কিছু লোক নেবে, কে কে যেতে চাও? এরপর তিনি ৪ জন লোক বাছাই করলেন, যার মধ্যে যুবকটিও ছিল। কয়েকদিনের মধ্যেই তারা শহরের উদ্দেশ্যে রওনা দিল। সেদিন রাতে মোড়ল চুপি চুপি যুবকের বাড়ির দিকে এগোলেন। অন্ধকার বারান্দায় বাঁশের খুঁটিতে ধাক্কা খেয়ে তিনি শব্দ করে ফেললেন। যুবকের স্ত্রীর ঘুম ভেঙে গেল। ভয় পেয়ে সে জিজ্ঞাসা করল, কে ওখানে? মোড়ল নিজের পরিচয় দিলেন। মেয়েটি অবাক হয়ে বলল, এত রাতে সব ঠিক আছে তো? মোড়ল নিজের আসল উদ্দেশ্য প্রকাশ করলেন, তোমায় দেখার পর থেকে মনে শান্তি নেই, তোমাকে আমি চাই। মেয়েটি অত্যন্ত ধীরস্থির কণ্ঠে বলল, ভালোবাসা চাইলে ঠিক আছে, তবে আগে আমার একটা প্রশ্নের উত্তর দিন। যদি সঠিক উত্তর দিতে পারেন তবে আপনার মনের ইচ্ছা পূর্ণ হবে। মোড়ল খুশি হয়ে বললেন, বলো। মেয়েটি বলল, মাংস নষ্ট হওয়া থেকে রক্ষা করতে আমরা লবণ ব্যবহার করে থাকি, কিন্তু প্রশ্ন হল, লবণই যদি নষ্ট হয়ে যায় তাহলে মাংসকে পচন থেকে রক্ষা করব কিভাবে? মোড়ল গভীর চিন্তায় ডুবে গেলেন। একদিন এক রাত পেরিয়ে গেল, কিন্তু তিনি কোনো উত্তর খুঁজে পেলেন না। পরদিন আসরে তিনি সকলকে প্রশ্নটি করলেন,
কিন্তু কারো কাছ থেকেই সন্তোষজনক উত্তর এলো না। এক কোণে বসে থাকা এক বৃদ্ধ নীরবে তাকিয়েছিলেন। মোড়ল তাকে জিজ্ঞাসা করলেন, আপনি কিছু বলছেন না কেন? বৃদ্ধ উত্তর দিলেন, কারণ এটা কেবল একটা প্রশ্ন নয়, এটি একটি নীরব বার্তা। পুরো ঘটনাটা আমি জানি। মেয়েটি আমাকে সবকিছু খুলে বলেছে। সে চাইলে আপনাকে অপমান করতে পারত, কিন্তু তা না করে আপনার বিবেক জাগিয়ে দিল। তারপর তিনি ব্যাখ্যা করলেন, লবণ মাংসকে পচে যাওয়া থেকে রক্ষা করে, কিন্তু লবণ যদি নিজে নষ্ট হয়ে যায় তবে মাংসকে রক্ষা করবে কে? অর্থাৎ সাধারণ মানুষ ভুল করলে নেতা তাদের সঠিক পথ দেখান, কিন্তু নেতা যদি নিজেই বিপথগামী হয় তখন জনগণকে কে রক্ষা করবে? মোড়ল লজ্জায় মাথা নিচু করলেন। পিতামাতা যদি বিপথে যায়, কে সন্তানকে পথ দেখাবে? যদি শিক্ষক পথ হারায়, কে জ্ঞানের আলো ছড়াবে? যদি বিচারক, নেতা, সেনাবাহিনী, পুলিশ পথভ্রষ্ট হয়, কে জাতিকে রক্ষা করবে? ইকিগাই, এই জাপানি শব্দটার মানে কি জানেন? সোজা বাংলায় বলতে গেলে আপনার জীবনের কারণ। আমরা সবাই একটা মিনিংফুল লাইফ চাই, কিন্তু অধিকাংশ মানুষই জানে না আমি আসলে কি নিয়ে বাঁচতে চাই। এখানেই আসে ইকিগাই, যা আপনার প্যাশন, স্কিল এবং পারপাজের ইন্টারসেকশন। ইকিগাই খুঁজে বের করতে 4টে প্রশ্ন করুন নিজেকে। আপনি কি করতে ভালোবাসেন? যেটা করতে আপনার সময়ের হিসেব থাকে না, সেটা কি? রাইটিং, কোডিং, ডিজাইনিং, টিচিং। আপনি কিসে ভালো? যে স্কিলটা আপনার স্ট্রংগেস্ট পয়েন্ট, সেটা কি? দুনিয়ার কি দরকার? আপনার কাজ কিভাবে অন্যদের উপকারে আসে? আপনি কিভাবে ইম্প্যাক্ট ফেলতে চান? কি আপনাকে অর্থ এনে দিতে পারে? আপনার প্যাশন এবং স্কিল কিভাবে আপনার ক্যারিয়ার হতে পারে? ইকিগায়ে আপনার জীবন বদলে যাবে কেন? ক্ল্যারিটি, আপনি জানবেন আপনি আসলে কি করতে চান। পারপাস, আপনার প্রতিটা দিন পারপাসফুল হয়ে উঠবে। ফোকাস, আপনি ডিস্ট্র্যাকশনস কাটিয়ে লাইফের গোলসের দিকে এগোতে পারবেন। কিভাবে শুরু করবেন? লেখালেখি শুরু করুন। একটা কাগজ নিন, উপরোক্ত 4টি প্রশ্নের উত্তর দিন, অ্যান্সারগুলো কানেক্ট করতে থাকুন। এক্সপেরিমেন্ট করুন, নিজের প্যাশন আর স্কিলকে এক্সপ্লোর করতে গিয়ে নতুন কিছু ট্রাই করুন। কনসিস্টেন্সি রাখুন, ইকিগাই খুঁজে পেতে সময় লাগবে, ধৈর্য ধরুন, প্র্যাকটিস চালিয়ে যান। শান্ত থাকাই ধৈর্যের মূল মন্ত্র। এক গ্রামে এক বৃদ্ধ কৃষক বাস করত। তার একটি তেজি ঘোড়া ছিল। কৃষিকাজে, ভারী জিনিস বহনে ও নিত্যদিনের চলাফেরায় সে ঘোড়াটিকে ব্যবহার করত। একদিন হঠাৎ করেই ঘোড়াটি হারিয়ে গেল। অনেক খুঁজেও তাকে আর কোথাও পাওয়া গেল না। কৃষকের স্ত্রীর খুব মন খারাপ, কিন্তু কৃষকের কোনো ভ্রুক্ষেপ নেই। হারিয়ে যাওয়া ঘোড়ার জন্য তার কোনো আফসোস বা দুঃখ বোধও নেই। তাকে দেখে মনে হচ্ছিল যেন কিছুই হয়নি। আশেপাশের প্রতিবেশীরা এসে বলল, তোমার কি দুর্ভাগ্য, একটা মাত্র ঘোড়া, তাও হারিয়ে গেল। এ কথা শুনে কৃষক মৃদু হেসে বলল, হতে পারে। তার কিছুদিন পর ঘোড়াটি আবার কৃষকের বাড়ি ফিরে আসল, এবং তার সাথে আরও 3টি বন্য ঘোড়া। কৃষকের বাড়িতে সেদিন আনন্দের বান ডেকেছে। শুধু হারানো ঘোড়াটিই ফিরে আসেনি, তার সাথে আরও 3টি। প্রতিবেশীরা আবার দেখতে আসল। সবাই বৃদ্ধকে বলতে থাকল, তোমার কি সৌভাগ্য, হারানো ঘোড়া ফিরে পেয়েছ, সেই সাথে আবার 3টা বাড়তি ঘোড়া। কৃষক আগের মতোই হাসি মুখে বলল, হতে পারে। 2 দিন পর কৃষকের একমাত্র ছেলে
বন্য ঘোড়াগুলোর একটিতে চড়তে দিয়ে ছিটকে পড়ে গেল। দুর্ঘটনায় তার পা গেল ভেঙে। এই খবর শুনে প্রতিবেশীরা এসে খুব আফসোস করল। দুঃখ করে কৃষককে বলল, এমন করে ছেলের পা ভেঙে গেল, সত্যিই বড় দুর্ভাগ্য। কথা শুনে কৃষক লোকটি মুচকি হেসে বলল, হতে পারে। পরদিন গ্রামে রাজার সৈন্যরা এসে হাজির। যুদ্ধের জন্য তারা গ্রামের যুবক ছেলেদেরকে ধরে নিয়ে যেতে এসেছে। সবাইকে নিয়ে গেলেও কৃষকের ছেলের ভাঙা পা দেখে সৈন্যরা তাকে নিল না। এইবার প্রতিবেশীরা এসে বলল, তোমার তো দেখছি অনেক বড় সৌভাগ্য, ছেলেকে আর যুদ্ধে গিয়ে মরতে হবে না। হালকা হেসে কৃষকের একই উত্তর, হতে পারে। শিক্ষা ১. জীবনের ভালো বা খারাপ ঘটনাগুলো সাময়িক এবং পরিবর্তনশীল। ২. এখন যা দুর্ভাগ্য মনে হয়, পরবর্তীতে তা সৌভাগ্যে পরিণত হতে পারে এবং এর বিপরীতটাও সত্যি। ৩. জ্ঞানীর ধর্ম হচ্ছে কষ্টের দিনে ভেঙে না পড়া এবং আনন্দের মুহূর্তে উদ্বেলিত না হওয়া। যে কোনো পরিস্থিতিতে শান্ত ও নির্মোহ থাকার গুরুত্ব অপরিসীম। ৪. সবকিছুই আপেক্ষিক এবং আমাদের বর্তমান দৃষ্টিভঙ্গি হয়তোবা ভবিষ্যতের প্রকৃত চিত্র প্রকাশ করে না। তাই জীবনের অপ্রত্যাশিত ফলাফলগুলি আমাদের চমকে দেয়। ৫. এক জীবনে আমাদের ভালো মন্দ সবকিছুই মেনে নিতে হয়। জীবনের সকল পরিবর্তনকে সহজভাবে নেওয়া আমাদের মানসিক শান্তি ও স্থিতিশীলতা এনে দেয়। ইকিগাই, এই জাপানি শব্দটার মানে কি জানেন? সোজা বাংলায় বলতে গেলে আপনার জীবনের কারণ। আমরা সবাই একটা মিনিংফুল লাইফ চাই, কিন্তু অধিকাংশ মানুষই জানে না আমি আসলে কি নিয়ে বাঁচতে চাই। এখানেই আসে ইকিগাই, যা আপনার প্যাশন, স্কিল এবং পারপাজের ইন্টারসেকশন। ইকিগাই খুঁজে বের করতে 4টে প্রশ্ন করুন নিজেকে। আপনি কি করতে ভালোবাসেন? যেটা করতে আপনার সময়ের হিসেব থাকে না, সেটা কি? রাইটিং, কোডিং, ডিজাইনিং, টিচিং। আপনি কিসে ভালো? যে স্কিলটা আপনার স্ট্রংগেস্ট পয়েন্ট, সেটা কি? দুনিয়ার কি দরকার? আপনার কাজ কিভাবে অন্যদের উপকারে আসে? আপনি কিভাবে ইম্প্যাক্ট ফেলতে চান? কি আপনাকে অর্থ এনে দিতে পারে? আপনার প্যাশন এবং স্কিল কিভাবে আপনার ক্যারিয়ার হতে পারে? ইকিগায়ে আপনার জীবন বদলে যাবে কেন? ক্ল্যারিটি, আপনি জানবেন আপনি আসলে কি করতে চান। পারপাস, আপনার প্রতিটা দিন পারপাসফুল হয়ে উঠবে। ফোকাস, আপনি ডিস্ট্র্যাকশনস কাটিয়ে লাইফের গোলসের দিকে এগোতে পারবেন। কিভাবে শুরু করবেন? লেখালেখি শুরু করুন। একটা কাগজ নিন, উপরোক্ত 4টি প্রশ্নের উত্তর দিন, অ্যান্সারগুলো কানেক্ট করতে থাকুন। এক্সপেরিমেন্ট করুন, নিজের প্যাশন আর স্কিলকে এক্সপ্লোর করতে গিয়ে নতুন কিছু ট্রাই করুন। কনসিস্টেন্সি রাখুন, ইকিগাই খুঁজে পেতে সময় লাগবে, ধৈর্য ধরুন, প্র্যাকটিস চালিয়ে যান। এক গ্রামে এক যুবক ও তার সুন্দরী স্ত্রী বাস করত। একদিন গ্রামের মোড়লের কুদৃষ্টি পড়ল মেয়েটির প্রতি। মোড়ল ফন্ডি আঁটেন কিভাবে যুবককে কিছুদিনের জন্য দূরে পাঠিয়ে সুযোগ বুঝে তার স্ত্রীকে নিজের করে নেওয়া যায়। কয়েকদিন পর এক আসরে মোড়ল আলোচনা তুললেন, শহরে আমার পরিচিত এক ফ্যাক্টরিতে কিছু লোক নেবে, কে কে যেতে চাও? এরপর তিনি 4 জন লোক বাছাই করলেন, যার মধ্যে যুবকটিও ছিল। কয়েকদিনের মধ্যেই তারা শহরের উদ্দেশ্যে রওনা দিল। সেদিন রাতে মোড়ল চুপি চুপি যুবকের বাড়ির দিকে এগোলেন। অন্ধকার বারান্দায় বাঁশের খুঁটিতে ধাক্কা খেয়ে তিনি শব্দ করে ফেললেন। যুবকের স্ত্রীর ঘুম ভেঙে গেল। ভয় পেয়ে সে জিজ্ঞাসা করল, কে ওখানে? মোড়ল নিজের পরিচয় দিলেন। মেয়েটি অবাক হয়ে বলল,
এত রাতে সব ঠিক আছে তো? মোড়ল নিজের আসল উদ্দেশ্য প্রকাশ করলেন। তোমায় দেখার পর থেকে মনে শান্তি নেই। তোমাকে আমি চাই। মেয়েটি অত্যন্ত ধীরস্থির কণ্ঠে বলল, ভালোবাসা চাইলে ঠিক আছে, তবে আগে আমার একটা প্রশ্নের উত্তর দিন। যদি সঠিক উত্তর দিতে পারেন তবে আপনার মনের ইচ্ছা পূর্ণ হবে। মোড়ল খুশি হয়ে বললেন, বলো। মেয়েটি বলল, মাংস নষ্ট হওয়া থেকে রক্ষা করতে আমরা লবণ ব্যবহার করে থাকি, কিন্তু প্রশ্ন হল, লবণই যদি নষ্ট হয়ে যায় তাহলে মাংসকে পচন থেকে রক্ষা করব কিভাবে? মোড়ল গভীর চিন্তায় ডুবে গেলেন। একদিন এক রাত পেরিয়ে গেল, কিন্তু তিনি কোনো উত্তর খুঁজে পেলেন না। পরদিন আসরে তিনি সকলকে প্রশ্নটি করলেন, কিন্তু কারো কাছ থেকেই সন্তোষজনক উত্তর এলো না। এক কোণে বসে থাকা এক বৃদ্ধ নীরবে তাকিয়েছিলেন। মোড়ল তাকে জিজ্ঞাসা করলেন, আপনি কিছু বলছেন না কেন? বৃদ্ধ উত্তর দিলেন, কারণ এটা কেবল একটা প্রশ্ন নয়, এটি একটি নীরব বার্তা। পুরো ঘটনাটা আমি জানি। মেয়েটি আমাকে সবকিছু খুলে বলেছে। সে চাইলে আপনাকে অপমান করতে পারত, কিন্তু তা না করে আপনার বিবেক জাগিয়ে দিল। তারপর তিনি ব্যাখ্যা করলেন, লবণ মাংসকে পচে যাওয়া থেকে রক্ষা করে, কিন্তু লবণ যদি নিজে নষ্ট হয়ে যায় তবে মাংসকে রক্ষা করবে কে? অর্থাৎ সাধারণ মানুষ ভুল করলে নেতা তাদের সঠিক পথ দেখান, কিন্তু নেতা যদি নিজেই বিপথগামী হয় তখন জনগণকে কে রক্ষা করবে? মোড়ল লজ্জায় মাথা নিচু করলেন। পিতামাতা যদি বিপথে যায়, কে সন্তানকে পথ দেখাবে? যদি শিক্ষক পথ হারায়, কে জ্ঞানের আলো ছড়াবে? যদি বিচারক, নেতা, সেনাবাহিনী, পুলিশ পথভ্রষ্ট হয়, কে জাতিকে রক্ষা করবে? মিষ্টি বিক্রেতা মনে করে, আমি তো মিষ্টি খাই না, তাই মিষ্টিতে ভেজাল মেশালে আমার কোনো সমস্যা নাই। বেকারির মালিক মনে করে, আমি তো বিস্কুট খাই না, তাই পচা ডিম ময়দা দিয়ে বিস্কুট বানালে আমার কোনো সমস্যা নাই। ফল বিক্রেতা মনে করে, আমি তো ফল খাই না, তাই ফলে কেমিক্যাল দিলে আমার কোনো সমস্যা নাই। মাছ বিক্রেতা মনে করে, আমি এই মাছ খাব না, তাই মাছে ফরমালিন দিলে আমার কোনো সমস্যা নাই। দিনের শেষে মিষ্টি বিক্রেতা মিষ্টি বিক্রি করে বিস্কুট, ফল, মাছ কিনে নিয়ে বাসায় যায়। বেকারির মালিক বিস্কুট বিক্রি করে মিষ্টি, ফল, মাছ কিনে নিয়ে বাসায় যায়। ফল বিক্রেতা ফল বিক্রি করে মিষ্টি, বিস্কুট, মাছ কিনে নিয়ে বাসায় যায়। মাছ বিক্রেতা মাছ বিক্রি করে ফল, বিস্কুট, মিষ্টি কিনে নিয়ে বাসায় যায়। এরা সবাই মনে মনে নিজেকে অনেক চালাক ভাবে, বেশি লাভ করছে ভেবে আত্মতৃপ্তির ঢেকুর তোলে। আসলে তারা নিজেরাই নিজেদের পায়ে কুড়াল মারছে, অন্যের ক্ষতি করতে গিয়ে নিজেদেরই ক্ষতি করছে, তা তারা বুঝতেও পারে না। আমার ৫০ পেরোনো স্ত্রী যখন আমার কাছে ডিভোর্স চাইল, অবাক হলাম না। কৌতুক করে বললাম, প্রেমে পড়েছ নাকি? ওর হাতের কাছে টিভির রিমোট ছিল, তাই ছুঁড়ে মেরে বলল, ইয়ার কি মারার জায়গা পাও না? তুমি আর তোমার ছেলে কোনো ব্যাপারেই সিরিয়াস হও না। টিভিতে নিউজ চলছিল, প্রত্যুত্তর না করে সেদিকে মনোযোগী হলাম। একজন পুরুষের জন্যে চোখ কান খোলা রেখে জিহ্বাতে যথাসম্ভব লাগাম টেনে স্ত্রীর চাওয়া পাওয়া বুঝেও না বোঝার ভান করার নাম হচ্ছে সংসার। আমার স্ত্রী অর্থাৎ সুমি কিছুদিন ধরে তার ছেলের জন্য পাত্রী দেখছে। স্ত্রীর প্ররোচনায় আমিও কয়েকদিন সঙ্গে গিয়েছি। আজকালকার মেয়েরা চমৎকার,
এক মাথা ঘোমটা টেনে মাথা নিচু করে বসে থাকার পাত্রী ওরা নয়। সব প্রশ্নের উত্তর সাবলীল ভঙ্গিতে দেয়। ভদ্র ঘরের শিক্ষিতা কোনো মেয়েই দেখতে অসুন্দর নয়। তাদের কথাবার্তা, চোখের চাহনিতে যে ব্যক্তিত্বের আভা ফুটে ওঠে, এর চেয়ে মোহনীয় রূপ থাকার প্রয়োজন নেই। সুমি এসবের ধার ধারে না। ওর এক বান্ধবী একটা মেয়ের কথা বলেছিল, তাকে দেখতে গিয়েছিলাম। সুমির ভাষ্য, দেখতে খারাপ না, তবে গলার স্বর ফ্যাকাশে, কথা বললে হাঁসের মতো প্যাক প্যাক শব্দ বের হয়। আমি মনে মনে বলি, কণ্ঠস্বর সৃষ্টিকর্তার দান, এতে ওর কি দোষ? মামা যে মেয়েটা সন্ধান দিয়েছিল, একদিন তাকে দেখে এলাম। তারপর বাসা থেকে রাস্তায় বের হয়ে সুমির কি হম্বিতম্বি। ছোট লোক জিজ্ঞেস করে, আপনার ছেলে স্যালারি পায় কত? আমার সাবেক কলিগের মেয়েটাকে আমার বেশ পছন্দ হয়েছিল, কিন্তু সুমির হলো না। বলে, হাইট কম, 4 ফুট 11 ইঞ্চি। আমি মিনমিন করে বললাম, আমার কাছে তো লম্বাই মনে হলো। তুমি বুঝো কি, হাই হিল পরেছিল, ভেবেছিল আমার চোখকে ফাঁকি দিতে পারবে। সুমি যুদ্ধজয়ের ভঙ্গিতে হাসে। সারাদিন আমাদের এমন কথোপকথন চলতেই থাকে, বিভিন্ন টপিক। শুরুটা সে করে, শেষটাও সে। আমার কাজ হচ্ছে তার কথা মতো হ্যাঁ বা না করা। এ কাহিনী কত মাস বা কত বছর চলত, তা স্বয়ং বিধাতাই জানেন। কিন্তু ঘটনা উল্টে দিল আমাদের ছেলে আকাশ। সে গত শুক্রবার নাস্তার টেবিলে ঘোষণা দিল, তার পছন্দের একটা মেয়ে আছে। সুমি পরোটা ভাজা রেখে দৌড়ে এলো। কি বলছিস? মেয়ের নাম কি? কি করে? বৃষ্টি, আমার ক্লাসমেট। এইচএসসির পর কন্ট্রাক্ট ছিল না, ফেসবুকে আবার পরিচয় হয়। কথাবার্তা বলে আমার ভালো লেগেছে। ও এখন একটা কলেজে পড়ায়। মেয়েটা তোর সাথে পড়তমান কি? এখনও বিয়ে হয়নি কেন? সুমি চোখ কপালে উঠল। আকাশ না শোনার ভান করে বলল, মা, আর একটা পরোটা ভেজে দাও, তেল কম দিও প্লিজ। শুরু হলো সুমির কান্নাকাটি। কথা শোনানোর জন্য ছেলেকে পায় না। পেনশন নেওয়ার পর সকাল বিকেল 2 ঘন্টার হাঁটার বাইরে আমার আর কোনো কাজ নেই। অতএব ছেলের ওপর যত ক্ষোভ আমার ওপর পড়ে। ছেলের বয়স 25, সেই হিসেবে মেয়ের বয়সও 24-25 হওয়ার কথা। ছেলে একটা বুড়িকে পছন্দ করে এসেছে। সেদিন আর সহ্য না করতে পেরে বললাম, কাউকে না দেখে এভাবে মন্তব্য করা ঠিক নয়। কি বললে? চাঁদ বদনখানি দেখিয়ে একবার। আমার বিয়ের সময় বয়স ছিল 21। এ নিয়ে তোমার আত্মীয় স্বজনের কাছে কম শুনতে হয়নি আমাকে। সবাই ইনিয়ে বিনিয়ে বলতো, আইবুড়ি মেয়ে ঘরে এনেছে, আর এই মেয়ের বয়স 24। তুমি ভাবতে পারো? অবশ্যই পারি। তোমার ছেলের পড়াশোনা শেষ করে জব নিয়ে সেটেল হতে যদি 25 বছর লাগে, মেয়েটারও তাই লাগার কথা। এতে অবাক হওয়ার কিছু নেই। বুড়ি একটা, এর বাপমা আমার ছেলের ঘাড়ে পার করে দিতে চায়। বাজে কথা বলো না। তুমি আমি ঠিক যতটা কষ্ট করে আকাশকে মানুষ করেছি, মেয়েটির বাবা মারও ঠিক একই কষ্ট হয়েছে। তাদের স্ট্রাগল বরং আরও বেশি। বারবার বিয়ের সম্বন্ধ এসেছে। তোমার মতো কিছু আত্মীয় স্বজন মেয়ের বীর বয়স পার হয়ে যাচ্ছে বলে চেঁচিয়েছে। তারপরও মেয়েকে নিজের পায়ে দাঁড় করাতে পিছুহা পয়নি তারা। হ্যাটস অফ। কি বললে? আমার মতো মানে কি? না মানে আমি খারাপ কিছু বুঝতে চাইনি, জাস্ট উদাহরণ দিলাম আর কি। তার ঠিক পর থেকে সুমি ডিভোর্স চাইছে। স্বামীর কাছে মূল্য নাই, ছেলে কথা শোনে না, এ সংসার সে করবে না। সুমি শুনলে রাগ করবে। তারপরে ছেলের সঙ্গে বৃষ্টিকে দেখতে গেলাম। চমৎকার মেয়ে, দেখলেই বোঝা যায় পরিচ্ছন্ন পরিবারে বড় হয়েছে। মেয়ে বাবাকে সাথে করে নিয়ে এসেছিল। ভদ্রলোক আমাদের পরিবার সম্বন্ধে ততটুকুই কৌতূহল দেখালেন, যতটুকু না দেখালেই নয়। আমি মোটামুটি পাকা কথা সেরে ফেললাম। সুমির রিয়াকশন ছিল দেখার মতো। সবকিছু শুনে সে বাপের বাড়ি গিয়ে উঠল। সকাল বিকেল ফোন করে হুমকি দেয়, আমার বিরুদ্ধে নারী নির্যাতনের কেস করবে। মেয়েপক্ষ বাড়িতে আসার দিন কল করলাম, শুনছ, সরিষা ইলিশ কিভাবে রাঁধে বলতে পারো? মানে? বৃষ্টির বাড়ি থেকে লোকজন আসবে কাল। মেনু কি? খাসি, ইলিশ মাছ, সাদা ভাত আর ডাল। এর চেয়ে বেশি কিছু রাঁধতে পারি না, তুমি তো জানোই। ওপাশ থেকে ফোন কেটে দিল। গিন্নি বিকেলে এসে হাজির। ঘরদোর গোছাতে গোছাতে গজগজ করতে লাগলো, বাপ ছেলে বাড়িঘরে যে অবস্থা করে রেখেছি, মেয়েপক্ষ বস্তি মনে করে পালিয়ে যেত। নেহাত বাড়ির মানসম্মানের প্রশ্ন, নয়তো আমি কখনো ফিরতাম না। ভালোই ভালোই বিয়েটা হয়ে গেল। সুমি দরজা বন্ধ করে কান্নাকাটি করছে। কাছে গিয়ে বসতেই বলে উঠল, একটাই ছেলে আমাদের, নিজের সুখ শান্তি বিসর্জন দিয়ে কত কষ্ট করে ওকে বড় করলাম, তার এই প্রতিদান। বলতে ইচ্ছে হলো, ছেলে পেটে ধরেছ, মানুষ করেছ, তার বদলে তুমি মাতৃত্বের সুখ পেয়েছ,
এর চেয়ে বেশি আশা করাটা অন্যায়। একটা বয়সের পর সন্তানদের নিজেদের একটা করে জগৎ সৃষ্টি হয়। সেই জগৎ দূর থেকে দেখে বাবা মা অনুভব করতে পারে শুধু, কিন্তু প্রবেশ দৃষ্টিকটু। বলতে চাইলেও বলতে পারলাম না। মাতৃত্ব আর পিতৃত্ব এক জিনিস না। মায়েদের আবেগ হয় বাঁধনহারা। সন্তানের শত ভালোর মাঝেও হাজারটা ত্রুটি চোখে পড়ে। উঠে পড়লাম। বাইরে সুন্দর হাওয়া দিচ্ছে। একটু খোলা আকাশের নিচে একা একা হাঁটব। সুমিকে নিয়ে আমার কিছু করার নেই। শুধু মনে মনে প্রার্থনা করি ছেলের বউয়ের সাথে ছেলের মায়ের সম্পর্ক যেন সুন্দর হয়। আগামীকাল আপনি মারা যাবেন এটা জানতে পারলে আপনি কি করবেন? একটা ভাইবা বোর্ডের প্রশ্ন ছিল এরকম। প্রার্থী জবাব দিল, বেছে বেছে আমার শত্রুদের সাথে সাক্ষাৎ করব। উত্তর শুনে ভাইবা বোর্ডের সদস্যরা তো অবাক। একজন জানতে চাইলেন, কেন? আপনি এমনটা কেন করবেন? জবাবে প্রার্থী বলল, যারা আমার আপনজন তাদের ওপর আর মায়া বাড়ানোর মানে হয় না। তাতে তাদের আর আমার কষ্টই বাড়বে। এর বদলে আমার প্রতি যাদের রাগ, তাদের সাথে একটু ভালো ব্যবহার করলে শেষ সময়ে তারাও হয়তো আমার জন্য দোয়া আর আশীর্বাদ করবে। ব্যাপারটা গুরুত্বপূর্ণ। আপনার সব কাজ যেন নিজের জন্য না হয়। কিছু কাজ শত্রুর কথা ভেবেও করুন, তাতে আখেরে আপনারই লাভ। যে লোকটা আপনার বানান ভুল ধরে সে আপনার লেখার প্রশংসাকারীর চেয়ে কম গুরুত্বপূর্ণ নয়। তার ভয়ে সঠিক বানান লিখুন, আপনার লেখার মান বেড়ে যাবে। প্রতিটা অর্জনের চেষ্টার পেছনে শত্রু থাকলে সেটা দ্রুত পাওয়া যায়। শত্রুদের সম্পর্কে সতর্ক থাকুন, কিন্তু তাদেরকে ঘৃণা করবেন না। একটা মানুষ যখন আপনাকে গালি দেয় তখন সে আপনার কাছ থেকেও একটা পাল্টা গালি শোনার জন্য অপেক্ষা করে থাকে। আপনি গালি দিয়ে দিলেন তো শেষ, ব্যাপারটা চূড়ান্ত নোংরামি হয়ে গেল, আর তার উদ্দেশ্য সফল হল। আর যদি গালির জবাবে হাসি মুখে তাকে শুভকামনা জানান, সে আপনাকে নতুন করে আবিষ্কার করবে। কাউকে তর্কে হারানো মানেই জয়ী হওয়া নয়, কখনো কখনো অন্যের যুক্তি মেনে নেওয়াই প্রকৃত বিজয়। আমি যখন কিছু লিখি তখন সহমত কমেন্ট দেখলে খুশি হই, তবে কেউ যৌক্তিকভাবে দ্বিমত দিলেও অখুশি হই না। সমালোচকদের ভালোবাসুন, দিন শেষে তারা আপনাকে নিয়ে ভাবতে বসে যাবে। এটা পরীক্ষিত সত্য। মনে রাখবেন, প্রত্যেক শত্রুই আপনার জন্য এক একটা সতর্কতার বার্তা, আর সতর্কতা সফলতার জন্য প্রচণ্ড দরকারি। কেউ অমুকের ভাতিয়া বলে পাওয়ার দেখালে আপনি নিজেকে তমুকের ভাগ্নে হিসেবে পরিচয় না দিয়ে লোকটাকে সালাম দিয়ে চলে আসুন। এতে আপনি ছোট হবেন না, বরং বড় হবেন। ভালো থাকুক চারপাশের মানুষগুলো, ভালোবাসার, ঘৃণার, কাছের, দূরের সবাই। বছর ৫ আগে ঢাকার একটি প্রযুক্তি কোম্পানি নতুন একটি সফটওয়্যার লঞ্চ করতে যাচ্ছিল। পুরো টিম, বিশেষ করে সিনিয়র ডেভেলপাররা একমত হয়েছিল এই সফটওয়্যারই হবে তাদের $1 মিলিয়ন প্রজেক্ট। কিন্তু তখনকার জুনিয়র প্রোগ্রামার রফিক কিছু একটা খটকা পাচ্ছিল। সার্ভারের এক ফাংশনে সে একটি ছোট ভুল খুঁজে পায়, যা ভবিষ্যতে পুরো ডেটাবেস মুছে ফেলতে পারে। রফিক তার পর্যবেক্ষণ নিয়ে মিটিংয়ে কথা তোলে। সবাই হাসে, তুমি এখনো পুরো কোডটা পড়ে শেষ করনি জুনিয়র ভাই, বলেই হেসে উড়িয়ে দেয় সিনিয়ররা। কিন্তু রফিক থেমে থাকেনি। অফিস শেষে সে নিজেই ওই ফাংশনের একটা সিমুলেশন বানায়। তাতে দেখা যায়, হ্যাঁ, সত্যিই বড়সড় বিপদ হতে পারে। পরদিন সাহস করে সিইও এর কাছে যায়, নিজের বিশ্লেষণ, প্রমাণ সব খুলে বলে। সিইও কিছুটা বিরক্ত হলেও যাচাই করতে বলেন। ২৪ ঘণ্টার মধ্যে প্রমাণিত হয় রফিক ঠিক ছিল। পুরো সফটওয়্যার রিলিজ ১ মাস পিছিয়ে দেয় কোম্পানি। সেই ভুল শুধরে রিলিজ করা হয় নতুন ভার্সন। নতুন সফটওয়্যার বাজারে হিট হয়, কোম্পানি কোটি টাকা লাভ করে। আর রফিক, সে এখন সিইও। শিক্ষা: আত্মবিশ্বাস যখন যুক্তি ও দায়িত্বর সাথে যুক্ত থাকে, তখন একা একজন মানুষও পুরো প্রতিষ্ঠানকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে পারে। তাই নিজের ওপর বিশ্বাস রাখুন, নিজের কনফিডেন্স ধরে রাখুন, নির্ধারিত নিয়ম অনুযায়ী চলুন, সফলতা অবশ্যই পাবেন। অনেক দিন আগের কথা, ইটালির রোম নগরীতে অদ্ভুত এক ঘটনা ঘটেছিল।
শহরের প্রহরীরা সিমন নামে এক বৃদ্ধকে রুটি চুরির অভিযোগে আটক করে। বিচারে সিমনকে কঠিন শাস্তি দেওয়া হয়। মৃত্যুবরণ না করা পর্যন্ত অনাহারে কারারুদ্ধ রাখার নির্দেশ দেওয়া হয় তাকে। বৃদ্ধের যুবকী মেয়ে পেরও বাবার এই নিষ্ঠুর পরিণতি মেনে নিতে পারেনি। সে পোশাকের ভেতর খাবার লুকিয়ে দেখা করতে যায় তার বাবার সাথে, কিন্তু কারারক্ষীরা তার দেহ তল্লাশি করে খাবারগুলো কেড়ে নেয় আর তাকে এই বলে সতর্ক করে যে এরপর যদি এই ঘটনার পুনরাবৃত্তি ঘটে তাহলে তাকে আর তার বাবার সাথে দেখা করতে দেওয়া হবে না। পিতা অন্তঃপ্রাণ পেরো ভিতরে গিয়ে দেখে তার বাবার হাত পিছমোড়া করে বাঁধা। ক্ষুধা তৃষ্ণায় ছটপট করছেন তিনি। এমন করুণ দৃশ্য দেখার পর সদ্য মা হওয়া পেরো আর সহ্য করতে পারে না। বাবাকে বাঁচাতে তখনই নিজের বুকের দুধ পান করায় পেরো। এতে কিছুটা বল ফিরে পায় বৃদ্ধ। বাবার জীবন রক্ষা করার তীব্র আকুলতা থেকে দিনের পর দিন এই কাজ করে যেতে থাকে পেরো। এদিকে দীর্ঘদিন অভুক্ত থাকার পরও সিমন কেন মারা যাচ্ছে না তা সবাইকে ভাবিয়ে তোলে। অবশেষে একদিন হাতে নাতে ধরা পড়ে যায় পেরো। কাল বিলম্ব না করে উভয়কে বিচারের মুখোমুখি দাঁড় করানো হয়। বিচার সভায় রোমের বিচারকগণ পুরো ঘটনা জেনে চরম বেদনা অনুভব করেন। ব্যাপারটিকে তারা মানবতার এক অনন্য এক দৃষ্টান্ত বলে রায় দেন। রায়ের পর শাসক গোষ্ঠীর মনে মানবতাবোধ জাগ্রত হয়। এরপর পেরো এবং তার বাবাকে বন্দি দশা থেকে মুক্তি দেওয়া হয়। হৃদয় নাড়া দেওয়া এই ঘটনা দাবানলের মতো ছড়িয়ে পড়ে চারদিকে। এত বছর পর আজও একটি মেয়ের তার বাবার প্রতি ভালোবাসা কতটা গভীর তার আদর্শ দৃষ্টান্ত হিসেবে বিবেচনা করা হয় পেরোকে। এবং সেই থেকে এই কথাটিও সর্বজন স্বীকৃত হয়ে যায় যে কন্যা সন্তান আসলে মায়েরই আরেক রূপ। আমরা যারা ৮০ বা ৯০-এর দশকে বেড়ে উঠেছিলাম তারা বিশেষ কিছু ছিলাম না, কিন্তু আমরা ভাগ্যবান ছিলাম। আমাদের সময় এক হাত লম্বা কলম পাওয়া যেত। আরেকটা কলম ছিল যার কালি ৪ রঙের। মাঝে মাঝে এর ৪টা বোতাম একসাথে টেপার চেষ্টা করতাম। দরজার পিছনে লুকিয়ে থাকতাম কেউ এলে চমকে দেব বলে। আসতে দেরি করলে অধৈর্য হয়ে নিজেই বেরিয়ে আসতাম। রাতে হাঁটার সময় ভাবতাম আমি যেখানে যাচ্ছি চারটাও আমার সাথে সাথে সেখানেই যাচ্ছে। কারেন্টের সুইচের ২ দিকে আঙুল চেপে ওটাকে অন অফের মাঝামাঝি অবস্থানে আনার চেষ্টা করতাম। স্কুলে যেতাম সবাই একসাথে দৌড়াদৌড়ি করে। ক্লাসে কলম খেলতাম। কাগজ কেটে চোর ডাকাত বাবু পুলিশ খেলতাম। বন্ধুরা মিলে গাছ থেকে আম জাম লিচু চুরি করেছি কতবার। আমরা যখন ছোট ছিলাম দেয়াশলে আর বাক্স দিয়ে টেলিফোন বানিয়ে বন্ধুদের সাথে কথা বলতাম। আমরা নদীর চরে সাইকেলের টায়ার চালানোর পাল্লা লাগাতাম। তখন আমরা কাগজ দিয়ে উড়োজাহাজ বানিয়ে আকাশপথে পাড়ি দিতাম। কলাপাতার বাঁশের চাটাই দিয়ে দোকান বানিয়ে মিছিমিছি কেনাবেচা খেলতাম। বৃষ্টি এলে কচুপাতা ছাতা মাথায় দিয়ে কত যে ঘুরে বেরিয়েছি। আমরা সুপারির খোলা বা সাইকেলের বেয়ারিং দিয়ে গাড়ি বানিয়ে চড়তাম। দুপুরে সবাই মিলে একসাথে হই হই করে নদীতে ঝাঁপিয়ে গোসল করতাম। রাতে বাঁশবাগানে গিয়ে জোনাকি বোকা ধরে ধরে পেঁপের ডগার ভেতরে ভরতাম। হাত জামার ভেতর ঢুকিয়ে খালি হাতা দেখিয়ে বলতাম আমার হাত নাই। মেলায় থেকে টিনের লঞ্চ কিনে পুকুরে ভাসিয়ে চালাতাম। গাছের ডাল দিয়ে গুলতি আর বাঁশের কঞ্চি দিয়ে বন্দুক বানিয়েছি কত। আমরা টিফিন খেতাম ভাগাভাগি করে। মাঝে মাঝে কারো টিফিন চুরি হয়ে যেত। আটানা দিয়ে নারিকেল আইসক্রিম খেতে না পারলে মনটাই খারাপ হয়ে যেত। হঠাৎ আকাশে প্লেন গেলে সবাই ঘর থেকে বের হয়ে এসে আকাশের দিকে তাকিয়ে থাকতাম। স্কুল ছুটি হলে দৌড়ে বাসায় আসতাম মিনা কার্টুন বা টম এন্ড জেরি দেখব বলে। ছুটির দিন দুপুরে বাংলা সিনেমা দেখার জন্য টিভির সামনে হুমড়ি খেয়ে পড়তাম। টেলিভিশনে ছবি ভালো করার জন্য অ্যান্টেনা ঘুরিয়ে কত কসরতি না করেছি। সন্ধ্যার পর আলিফ লাইলা, সিনবাদ, রবিনহুড, ম্যাকাইভার, মিস্টার বিন দেখার জন্য পুরো সপ্তাহ অপেক্ষা করতাম। ফলের বিচি খেয়ে ফেললে দুশ্চিন্তা করতাম পেটের ভিতরে আবার গাছ না গজায়। মাথায় মাথায় ধাক্কা লাগলে সিংহজানোর ভলে ইচ্ছা করে আরেকটা ধাক্কা দিতাম। কেউ বসে থাকলে তার মাথার উপর দিয়ে লাফ দিতাম যাতে সে আর লম্বা হতে না পারে। বিকেলে কুতকুত, কানামাছি, গোল্লাছুট, বউচি, লুকোচুরি, কপাল টোকাটুকি না খেললে আমাদের দিনটাই যেন মাটি হয়ে যেত। কাগজের নৌকা বানিয়ে খালি বিলে ভাসিয়ে দিতাম। ফাইনাল পরীক্ষা শেষ হলে পড়াশোনার বালাই থাকত না। তখন কি যে মজা লাগত বলার বাইরে। মামাবাড়ি যাওয়ার কয়েকদিন আগে দিয়ে অন্যরকম উত্তেজনা। ডিসেম্বর মাস আর শীতকালটা আমাদের সময় অনেক কালারফুল ছিল।
তবে ডিসেম্বরের ৩১ তারিখ যতই এগিয়ে আসত মনের মধ্যে ভয় ততই বাড়ত ওই দিন যে ফাইনালি রেজাল্ট দিবে। আমি জানি আমাদের জেনারেশনে যারা এই লেখা পড়ছে নিশ্চয়ই তাদের মুখে হাসি ফুটে উঠেছে। এসব কথা মনে পড়লে ইচ্ছা করে আবার সেই ছেলেবেলাটা ফিরে পেতে। সত্যি ওই দিনগুলো খুব মিস করি। অস্থির এক জেনারেশনের সাথে আছি আমরা। বিলিভ ইট অর নট, এ জেনারেশনের নির্দিষ্ট কোনো লক্ষ্য নেই, আদর্শিক কোনো অ্যাম্বিশন নেই, পবিত্র কোনো মিশন নেই। এরা রোদে হাঁটতে পছন্দ করে না, বৃষ্টিতে ভিজতে চায় না, কাদামাটি ঘাস লতাপাতা এদের অ্যালার্জি। এরা আধা কিলোমিটার গন্তব্যে যেতে আধা ঘন্টা রিকশার জন্য অপেক্ষা করে। এরা অস্থির, প্রচণ্ড রকম অস্থির এক জেনারেশন। এরা গান শোনে না, সিনেমা দেখে না, খেলাধুলাতেও এদের অনীহা। এরা এক্সারসাইজ করে না, সকালে ব্রেকফাস্টও করে না। এরা সিনিয়রদের সম্মান করে না, না দেখার ভান করে পাশ কাটিয়ে হেঁটে চলে যায়, গায়ে ধাক্কা দিয়ে বা পায়ে পাড়া দিয়ে দাঁত কেলিয়ে হাসে। সরি বলার টেন্ডেন্সিও এদের মধ্যে নেই। গুরুজনদের সাথে অনর্থক তর্ক জুড়ে দিতে এদের জুড়ি মেলা ভার। এদের মাঝে না পাবেন বিনয়ী ভঙ্গি, না পাবেন কৃতজ্ঞতাবোধ। এদের উদ্ধত আচরণ, ড্যাম কেয়ার অ্যাটিটিউডে আপনি পদে পদে বিব্রত হবেন। সংযত হওয়ার উপদেশ দিতে চাইলেই বিপদ, অপরপক্ষের নাজেহাল হওয়ার সম্ভাবনা ১০০তে ১০০। আপনি পাবলিক বাসে চড়ছেন, দেখবেন খালি সিটটায় জায়গা পেতে সবচেয়ে জুনিয়র ছেলেটাই বেশি প্রতিযোগিতা করছে। আপনাকে ধাক্কা ঠাক্কা দিয়ে শটান বসে পড়বে, তার বয়সের দ্বিগুণ হয়েও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা ছাড়া আপনার তেমন কিছু করার থাকে না। বলছিলাম বর্তমান জেনারেশনের কথা। সবচেয়ে ভয়াবহ কথা, যে আসরে এদের দাঁড়িয়ে থাকার কথা সেই আসরে এরা নিজের জন্য চেয়ার খোঁজ করে, যেখানে চুপ থাকার কথা সেখানে জ্ঞান দিতে চেষ্টা করে। সারা রাত ধরে অনলাইনে থাকে, সারা সকাল ঘুমায়। এরা সূর্যোদয় দেখে না, সূর্যাস্ত দেখে না। সূর্যোদয় বিছানায় থাকে, সূর্যাস্তে মোবাইলে থাকে। এরা মোবাইল গেমস আর ফাস্টফুডে আসক্ত। নির্দিষ্ট করে বললে মূলত অনলাইন গেম, ফেসবুক, ইউটিউব, রিলস দেখা এদের ফার্স্ট প্রায়োরিটি। এরা ইতিহাস জানে না, সাহিত্য বোঝে না, শিল্প সংস্কৃতি কি বস্তু তা চেনে না। এরা বই কেনে না, এরা বই পড়ে না, বই বোঝে না। এরা নন স্কিলড। এরা হাঁটতে পারে না, দৌড়াতে পারে না, গাছে চড়তে জানে না, সাঁতার কাটতে পারে না, গান গাইতে পারে না, ছবি আঁকতে পারে না। এদের মধ্যে সাগর পাড়ি দেওয়ার দুঃসাহস নেই, পাহাড় কেটে পথ তৈরি করার অদম্য মনোবল নেই। এদের উচ্ছ্বাস নাই, আবেগ নাই, ভালোবাসা নেই। এদের একটাই স্কিল, স্মার্টফোন দ্রুত স্ক্রল করতে পারা। এদের না আছে মূল্যবোধ, না আছে শ্রদ্ধাবোধ, না আছে শৃঙ্খলা। কখন চলতে হবে, কখন থামতে হবে, কখন বলতে হবে, কখন শুনতে হবে এরা জানে না। এরা কি যে জানে না সেটাও জানে না। দই খেলে কি সত্যি আয়ু বাড়ে? মারিয়া ব্রানিয়াস মোরেরা গত বছর পর্যন্ত ছিলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক মানুষ। ২০২৪ সালের ১৯ আগস্ট যখন তিনি মারা যান তখন তার বয়স ছিল ১১৭ বছর। যুক্তরাষ্ট্রে জন্ম নিলেও তার জীবনের বেশিরভাগ সময় কেটেছে স্পেনের উত্তর পূর্বাঞ্চলে। বিজ্ঞানীরা তার স্বাস্থ্য, খাবার আর জীবনযাপন নিয়ে গবেষণা করার সুযোগ পেয়েছিলেন। তারা জানতে চেয়েছিলেন এতদিন বাঁচার রহস্য কী, আর সম্প্রতি তারা তাদের গবেষণার ফলাফল প্রকাশ করেছেন, যার সঙ্গে সম্পর্ক আছে দইয়ের। ২০২৪ সালের ৪ মার্চ ছিল মারিয়া ব্রানিয়াস মোরেরার ১১৭তম জন্মদিন। গবেষক ড. মানেল এস্টেলার বলেছেন, তিনি কখনো ধূমপান বা মদ্যপান করেননি। যতদিন পেরেছেন কর্মক্ষম ছিলেন, গ্রামে থাকতেন, পরিমিত ব্যায়াম করতেন, বেশিরভাগ সময় দিনে ১ ঘণ্টা হাঁটতেন। খাবারে থাকত অলিভ অয়েল, ভূমধ্যসাগরীয় স্টাইলের খাবার আর দই। মজার ব্যাপার হল, মারিয়া ব্রানিয়াস চিনি বা চর্বিযুক্ত খাবার খেতেন না, কিন্তু তিনি প্রতিদিন ৩ বার কাতালোনিয়ার একটা স্থানীয় ব্র্যান্ডের দই খেতেন, যা প্রোবায়োটিকের চমৎকার উৎস।
২০২২ সালে তিনি সামাজিক মাধ্যমে দই নিয়ে তার ভালোবাসার কথা লিখেছিলেন। বলেছিলেন, দই জীবন দেয়। গবেষকরা বলছেন, প্রতিদিন দই খাওয়া এবং স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের কারণে মারিয়ার অন্ত্রর মাইক্রোবায়োম ছিল সুস্থ সবল তরুণদের মতো, আর তার জৈবিক বয়স ছিল প্রকৃত বয়সের চেয়ে ২৩ বছর কম। মানে আদতে বয়স ১১৭ বছর হলেও তার শরীরটা ছিল প্রায় ৯৪ বছর বয়সের মতো। এইটুকু পড়ার পর কি ভাবছেন, কাল থেকেই নিয়মিত দই খাব? না, এমনটা করবেন না। বিজ্ঞানীরা বলছেন, শুধু দই নয়, মারিয়ার পুরো জীবনযাপন, খাদ্যাভ্যাস আর ভালো জিন মিলে তাকে দীর্ঘজীবী করেছে। আর তার দীর্ঘজীবনের পেছনে দইয়ের গুরুত্ব কতটা, তা নিয়েও দরকার আরও গবেষণা। তবে প্রশ্ন হল, দইয়ের স্বাস্থ্য উপকারিতা আদতে কি? প্রতিদিন এক বাটি দই কি সত্যিই আমাদের বেশি দিন বাঁচতে সাহায্য করতে পারে? দইয়ের উপকারিতা। অনেকেই মনে করেন দই স্বাস্থ্যকর খাবার, তাই অনেক পরিবারের ফ্রিজে নিয়মিত দই থাকে। কিন্তু আদতে কী উপকার পাওয়া যায় দই থেকে? পুষ্টিবিদ অ্যালেক্সা মুলান বলেছেন, টাটকা দই আমাদের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরকে সুস্থ রাখে। টাটকা দই মানে যাতে ভালো ব্যাকটেরিয়া বেঁচে থাকে। এতে থাকে প্রোটিন, ক্যালসিয়াম, ভিটামিন বি, পটাশিয়াম আর ম্যাগনেসিয়াম। এসব উপাদান হাড়ের শক্তি, মাংসপেশি আর বিপাকে সাহায্য করে। দইয়ের ল্যাক্টোব্যাসিলাস ও বিফিডোব্যাকটেরিয়ামের মতো জীবন্ত ব্যাকটেরিয়া আমাদের অন্ত্রের মাইক্রোবায়োমকে সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটা প্রদাহ কমায়, হজম ভালো করে, কোলেস্টেরল আর রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে। অ্যালেক্সা মুলান, পুষ্টিবিদ। দই কি আয়ু বাড়াতে পারে? গবেষক মুলান বলছেন, দইয়ের জীবান্ত ব্যাকটেরিয়া বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের সত্যিই সাহায্য করতে পারে। ২০২৪ সালের এক গবেষণায় দেখা গেছে, যারা নিয়মিত দই খান বা গাঁজানো খাবার খান, তাদের মৃত্যুহার ৫০% কম। অন্যান্য আরও গবেষণায় দেখা গেছে, দই খেলে হৃদরোগের ঝুঁকি কমে আর মানুষ দীর্ঘদিন সুস্থভাবে বাঁচে। শুধু পেটের জন্যই নয়, মস্তিষ্কের জন্যও দই উপকারী হতে পারে। মস্তিষ্ক ভালো রাখে দই। শুধু পেটের জন্যই নয়, মস্তিষ্কের জন্যও দই উপকারী হতে পারে। আমাদের অন্ত্র আর মস্তিষ্কের মধ্যে একটি যোগাযোগ আছে, একে বলে গাট ব্রেন অ্যাক্সিস। এক গবেষণায় দেখা গেছে, ১২ সপ্তাহ প্রোবায়োটিক খাওয়ালে অ্যালজাইমার্স ডিজিজে আক্রান্ত রোগীদের স্মৃতিশক্তি বাড়ে। দইয়ে আছে প্রোবায়োটিক। ২০২৪ সালের আরেক গবেষণায় দেখা গেছে, যারা প্রতিদিন দই খান, তাদের মস্তিষ্ক অন্যান্যদের চেয়ে ভালো কাজ করে। কোন দই সবচেয়ে ভালো? সবচেয়ে ভালো সাধারণ টক দই। বাজারে অনেক ধরনের দই পাওয়া যায়। সাধারণ টক দই, মিষ্টি দই, কম চর্বিযুক্ত দই, ফলের দই। আপনি কোনটা খাবেন? সবচেয়ে ভালো সাধারণ টক দই। এতে প্রোটিন বেশি আর চিনি কম বা একেবারেই নেই। পাশাপাশি এতে থাকে উপকারী ব্যাকটেরিয়া। তবে কিছু দই ক্ষতিও করতে পারে, যেমন মিষ্টি আর প্রক্রিয়াজাত দই এড়িয়ে চলাই ভালো। এসবে সাধারণত জীবন্ত ব্যাকটেরিয়া থাকে না। এছাড়া চিনি বেশি বলে ওজন বাড়ে। তাই যে দইয়ে শুধু দুধ আর জীবন্ত ব্যাকটেরিয়া থাকে, সেসবই খাওয়া ভালো। ঘরে পাতা দই। দই পছন্দ না করলে কি করবেন? সবাই দই পছন্দ করেন না কিংবা খেতে পারেন না। মিষ্টি দই খেলেও অনেকে টক দই খেতে চান না, তারা কি করবেন? মুলান বলছেন, যারা টক দই পছন্দ করেন না, তারা প্রোবায়োটিক আছে এমন অন্য খাবার খেতে পারেন, যেমন কিমচি নামে এক ধরনের কোরীয় সালাদ, সাওয়ারক্রাউট নামে বাঁধাকপির আচার কিংবা কম্বুচা চা। পাশাপাশি প্রতিদিন ২৫ থেকে ৩০ গ্রাম আঁশযুক্ত খাবার খান। রঙিন ফল আর সবজি খান। প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে চলুন। দিনে সম্ভব হলে ১০,০০০ কদম হাঁটুন। যোগব্যায়াম করুন। যারা টক দই পছন্দ করেন না, তারা কিমচির প্রোবায়োটিক আছে এমন খাবার খেতে পারেন। তাহলে কি প্রতিদিন দই খাওয়া উচিত? মারিয়ার জীবন দেখে বোঝা যায়, তার জীবনে দই হয়তো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এটা অনুপ্রেরণাদায়ক গল্প বটে, কিন্তু তার পুরো জীবনের এটা একটা ছোট্ট অংশ মাত্র। জিন, জীবনযাপন, সামগ্রিক খাদ্যাভ্যাস মিলে তিনি দীর্ঘজীবন পেয়েছেন। প্রতিদিন যে ৩ বাটি দই খেতেই হবে এমনটা নয়, ১ বাটি খেলেও যথেষ্ট। শুধু দই নয়, কিমচি, সাওয়ারক্রাউট, কম্বুচা আর অন্যান্য গাঁজানো খাবারেও জীবন্ত ব্যাকটেরিয়া আছে। এসবে আরও অনেক নিউট্রিশন আছে, যা সামগ্রিক স্বাস্থ্য আর দীর্ঘজীবন পেতে সাহায্য করে।
অর্থাৎ দই চমৎকার খাবার নিঃসন্দেহে। এটা আপনার অন্ত্র, হাড়, মাংসপেশি এমনকি মস্তিষ্কের জন্যও ভালো। কিন্তু শুধুই দই যথেষ্ট নয়। সুস্থ থাকতে চাইলে সামগ্রিক জীবনযাপন আর খাদ্যাভ্যাস ভালো রাখতে হবে। মারিয়া শুধু দই খেয়েই ১১৭ বছর বাঁচেননি। তিনি ধূমপান করেননি, মদ্যপান করেননি, হেঁটেছেন, কাজ করেছেন, গ্রামে থেকেছেন, ভালো খাবার খেয়েছেন। সব মিলিয়ে তার দীর্ঘজীবন। তবে আজ থেকে যদি আপনি এক বাটি দই খাওয়া শুরু করেন, তাতে হয়তো খারাপ কিছু হবে না, বরং উপকার পাবেন। হয়তো প্রতিদিন এক বাটি দই হতে পারে আপনার সুস্থ জীবনযাপনের জন্য একটা ছোট্ট পদক্ষেপ। সূত্র সাগা ম্যাগাজিন।